একটা ক্রিকেট বলকে যখন সোজোরে ব্যাট দিয়ে মারা হয় সেটা কিভাবে যায় বলুন তো? সোজা না বেঁকে? হ্যাঁ, বা ধরুন টেবিলের ওপর ফ্যানটা ঘুরছে, তার ব্লেডের গতি। ঠিক। এই যে প্রতিদিনকার ঘটনা, এগুলোর পিছনেই কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের দারুণ সব আইডিয়া আছে। একদম। চলুন আর সেদিকেই একটু মন দেয়া যাক। খুব ভালো প্রস্তাব। আজ আমরা মূলত ৩টে জিনিস দেখব। একটা হলো সরল রৈখিক গতি, মানে একদম সোজা লাইনে চলা। আচ্ছা। তারপর হলো বক্রগতি, মানে যখন পথটা বাঁকানো। আর সবশেষে এই গতি বা নড়াচড়ার পেছনে যা থাকে, কার্য, ক্ষমতা আর শক্তি। বাহ! আর এরা একে অপরের সাথে কিভাবে যুক্ত সেটাও দেখব নিশ্চয়ই। একদম, একদম। দেখব কিভাবে এই ধারণাগুলো একটার পর একটা আসে। তাহলে সরল রৈখিক গতি দিয়েই শুরু করি। মানে ওই যে বললেন একটা গাড়ি সোজা রাস্তা ধরে যাচ্ছে। হ্যাঁ, এই গতিটা বুঝতে গেলে মানে কয়েকটা টার্ম জানাটা খুব জরুরি। সরণ, বেগ আর ত্বরণ। সরণ মানে তো কতটা জায়গা বদল হলো। ঠিক, ডিসপ্লেসমেন্ট। আর বেগ হলো মানে ভেলোসিটি, কতটা তাড়াতাড়ি সেই জায়গা বদলাচ্ছে। সময়ের সাপেক্ষে সরণের হার। আর ত্বরণ অ্যাক্সেলারেশন। ত্বরণ হলো বেগ পরিবর্তনের হার। ধরুন, আপনি বাইক স্টার্ট করলেন। প্রথমে আস্তে, তারপর স্পিড বাড়ালেন। ওই যে বেগটা বাড়ল সময়ের সাথে, সেটাই ত্বরণ। আচ্ছা আচ্ছা, এগুলোকে তো গ্রাফ দিয়েও আমরা দেখতে পারি তাই না? ওই যে সরণ সময় বা বেগ সময় গ্রাফ। একদম ঠিক। বিশেষ করে বেগ সময় বা ভিটি গ্রাফটা খুব কাজের। কি রকম? দেখুন, গ্রাফটা কতটা খাড়া উঠছে বা নামছে, মানে তার যে ঢাল বা স্লোপ, সেটা দেখলেই আমরা ত্বরণটা বুঝে যাই। ও। আর একটা নির্দিষ্ট সময়ে গ্রাফটার নিচে মোট কতটা জায়গা বা এরিয়া আছে, সেটা হিসেব করলেই পেয়ে যাই বস্তুটা কতটা দূরত্ব গেছে। ইন্টারেস্টিং। মানে ধরুন বেগটা যদি সমান তালে বাড়ে। হ্যাঁ, তাহলে ভিটি গ্রাফটা হবে একটা সোজা লাইন, অরিজিন দিয়ে বা একটু ওপর থেকে শুরু হয়ে ওপরে উঠবে। তার স্লোপটা হবে কনস্ট্যান্ট ত্বরণ। আর ওই লাইনের নিচের যে ত্রিভুজ বা ট্র্যাপেজিয়াম বনেগা, তার ক্ষেত্রফলই হল সরণ বা অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, আর এই ড্রাগ থেকেই তো গতির ওই বিখ্যাত সমীকরণগুলো আসে, যেমন v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক ধরেছেন, v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা তো আসলে ত্বরণের সংজ্ঞা থেকেই চলে আসে। মানে অন্তিম বেগ v সমান প্রাথমিক বেগ u যোগ ত্বরণ আর সময়ের গুণফল এটি। আর s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। হ্যাঁ, s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা ওই ভিটি গ্রাফের ক্ষেত্রফল থেকেই পাওয়া যায়। মানে মোট সরণ s হলো প্রাথমিক বেগের জন্য সরণ ইউটি, আর ত্বরণের জন্য অতিরিক্ত সরণ হাফ এটি স্কোয়ার। আর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এসও কি এভাবেই? হ্যাঁ, ওটাও এই দুটো সমীকরণ মিলিয়েই প্রতিষ্ঠা করা যায়। মনে রাখার সুবিধার জন্য v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটিকে ভাবা যেতে পারে ফাইনাল বেগ v সমান আগের বেগ u প্লাস ত্বরণের এফেক্ট এটি। বেশ সহজ তো। আচ্ছা, এর সাথেই তো নিউটনের দ্বিতীয় সূত্রটাও চলে আসে, পি ইজ ইকুয়াল টু এম এ। খুব জরুরি পয়েন্ট, p ইজ ইকুয়াল টু ma বা অনেকে f ইজ ইকুয়াল টু ma লেখে। মানে বস্তুর উপর প্রযুক্ত বল p বা f হলো তার ভর m আর ত্বরণ a এর গুণফল। তার মানে বল দিলেই ত্বরণ হবে? ঠিক এই, যদি ভরটা স্থির থাকে আর কি। আর এখান থেকেই আসে ভরবেগ বা মোমেন্টামের ধারণা, p ইজ ইকুয়াল টু mv, বস্তুর মোট গতির পরিমাণ। এটা মনে রাখার কোনো সহজ উপায়? হ্যাঁ, ওই p ইজ ইকুয়াল টু ma কে মজা করে ভাবা যায় পাল ইজ ইকুয়াল টু মা। বেশ, তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি? মানে যখন দুটো জিনিস ধাক্কা খায়, যেমন ধরুন ক্যারম বোর্ডে স্ট্রাইকার যখন গুটিতে লাগে। ঠিক ওই রকম ক্ষেত্রে যদি বাইরে থেকে অন্য কোনো বল কাজ না করে, মানে সিস্টেমটা আইসোলেটেড থাকে, তাহলে ধাক্কা লাগার আগে মোট যা ভরবেগ ছিল, ধাক্কার পরেও মোট ভরবেগ ঠিক তাই থাকবে। একদম দুটো বস্তুর মোট ভরবেগ সংরক্ষিত থাকবে। ক্যারামের গুটির ধাক্কাধাক্কি এই নিয়ম মেনেই চলে। হুম, বুঝা গেল। তাহলে এক কথায় সরল রেখায় চলা বস্তুর গতি বুঝতে গতির এই সমীকরণগুলো এত জরুরি কেন? অবশ্যই, কারণ এগুলোই তো আমাদের বলে দেয় যে কোনো মুহূর্তে বস্তুর বেগ কত, সে কতটা দূরে গেছে ইত্যাদি। হিসাব করতে খুব সুবিধা হয়। আচ্ছা, এবার তাহলে একটু বাঁকানো পথের গতি নিয়ে কথা বলি, কারণ সবসময় তো সব জিনিস সোজা পথে চলে না। ঠিক, যেমন ধরুন একটা ঢিল ছুঁড়লে তার পথটা কেমন হয়, বা নাগরদোলা যখন ঘোরে, এগুলো হলো বক্রগতির উদাহরণ।
এখানে তো তাহলে শুধু রৈখিক সরণ বেগ এসব বললে হবে না, কোণের ব্যাপারটাও আসবে। ঠিক ধরেছেন। এখানে আসে কৌণিক সরণ, থিটা, মানে কতটা কোণে ঘুরল। কৌণিক বেগ, ওমেগা, মানে কতটা দ্রুত কোণটা পরিবর্তন হচ্ছে। আর কৌণিক ত্বরণ, অ্যালফা, মানে এই ঘোড়ার গতি বাড়া বা কমার হার। ও, তাহলে আগেরগুলোর মতো কিন্তু কোণের হিসাবে। অনেকটা তাই। আর মজার ব্যাপার হলো রৈখিক রাশিগুলোর সাথে এদের সম্পর্ক আছে। কি রকম? যেমন রৈখিক বেগ ভি আর কৌণিক বেগের ওমেগার সম্পর্ক হল ভি ইকুয়ালস টু আর ওমেগা। এখানে আর হল যে বৃত্তাকার পথে ঘুরছে তার ব্যাসার্ধ। মানে একই কৌণিক বেগে ঘুরলেও যে বৃত্তের পরিধির দিকে থাকবে তার রৈখিক বেগ বেশি হবে। একদম। ভাবুন, একটা বড় চাকা ঘুরছে, তার বাইরের দিকের বিন্দুটা ভেতরের দিকের বিন্দুর চেয়ে একই সময়ে বেশি পথ ঘুরছে, তাই তার রৈখিক বেগ বেশি। মনে রাখতে পারেন বেগ ভি ইকুয়ালস টু ব্যাসার্ধ আর ধরে ওমেগা ঘোরে। বাহ! আর ত্বরণের ক্ষেত্রে? একই রকম, রৈখিক বা স্পর্শকীয় ত্বরণ এটি আর কৌণিক ত্বরণের আলফা সম্পর্ক হল এটি ইজ ইকুয়াল টু আর আলফা। আচ্ছা, এই বৃত্তপথে ঘোরার সময় দুটো বলের কথা খুব শোনা যায়, একটা কেন্দ্রমুখী আর একটা কেন্দ্রবিমুখী। এই দুটো আসলে কি জিনিস? খুব ভালো প্রশ্ন। দেখুন, কোনো বস্তুকে যদি বৃত্তপথে ঘোরাতে হয়, তাকে তো সোজা পথ থেকে ঘুরিয়ে কেন্দ্রের দিকে আনতে হবে প্রতি মুহূর্তে, তাই না? হ্যাঁ, তা তো বটে, না হলে তো সোজা বেরিয়ে যাবে। এই যে কেন্দ্রের দিকে টানার জন্য যে বলটা দরকার হয়, সেটাই হলো কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপিটাল ফোর্স। এর মান হল Fc ইজ ইকুয়াল টু mv স্কোয়ার আর, অথবা ওমেগা দিয়ে বললে Fc ইজ ইকুয়াল টু mr ওমেগা স্কোয়ার। উদাহরণ? যেমন ধরুন, আপনি যদি সুতোয় ঢিল বেঁধে ঘোরান, আপনার হাত সুতোর মাধ্যমে যে টানটা দিচ্ছে সেটাই কেন্দ্রমুখী বল যোগান দিচ্ছে। বুঝেছি। তাহলে কেন্দ্রবিমুখী বা সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি? ওটা কি উল্টো দিকে কাজ করে? ঠিক উল্টো দিকে বলাটা একটু অন্যরকম। কেন্দ্রবিমুখী বলটা আসলে একটা আপাত বল বা সুডো ফোর্স। সুডো ফোর্স মানে? মানে ধরুন আপনি নিজেই ওই ঘূর্ণন্ত বস্তুটার উপর বসে আছেন, বা ধরুন বাসে করে যাচ্ছেন আর বাসটা জোরে বাঁক নিল, আপনার কি মনে হয়? মনে হয় যেন বাইরের দিকে ছিটকে যাচ্ছি। ওই যে বাইরের দিকে ছিটকে যাওয়ার অনুভূতি, ওটাই হলো কেন্দ্রবিমুখী বলের প্রভাব। এটা কিন্তু নিউটনের তৃতীয় সূত্রের প্রতিক্রিয়া বল নয়, যে নিজে ঘুরছে সেই এই বলটা অনুভব করে। ও আচ্ছা, তার মানে আসল বলটা হলো কেন্দ্রমুখী বল, যেটা বস্তুকে বৃত্তপথে ধরে রাখে। একদম। কেন্দ্রমুখী বলটাই আসল, যেটা না থাকলে বস্তু বৃত্তপথে ঘুরতেই পারবে না। তাহলে বৃত্তাকার পথে ঘোরার সময় কোনো বস্তু বাইরের দিকে ছিটকে যেতে চায় কেন, যদি কেন্দ্রমুখী বল তাকে ভেতরের দিকে টানে? কারণ বস্তুটার জড়তা বা ইনার্শিয়া তাকে সোজা পথে চালিয়ে নিয়ে যেতে চায়। কেন্দ্রমুখী বলটা তাকে ক্রমাগত সেই সোজা পথ থেকে সরিয়ে বৃত্তাকার পথে আনে। যদি বলটা হঠাৎ সরে যায়, বস্তুটা ওই মুহূর্তের স্পর্শক বরাবর সোজা বেরিয়ে যাবে। আচ্ছা, এবার পরিষ্কার হলো। বেশ, তাহলে এবার আমরা কার্য, ক্ষমতা আর শক্তিতে আসি। এসব গতি, বল, এগুলোর পেছনে তো এরাই কাজ করছি। মেকানিক্সের মানে কি? মেকানিক্সের ভাষায় কার্য তখনই সম্পন্ন হয় যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং বলের দিকে বা বলের দিকের উপাংশ বরাবর বস্তুটার সরণ ঘটে। মানে বলও থাকতে হবে, আবার স্মরণও হতে হবে। হ্যাঁ, এবং সরণটা বলের দিকে হতে হবে কিছুটা হলেও। গাণিতিকভাবে W ইকুয়ালস টু F আর D এর ডট প্রোডাক্ট, F ডট D, মানে W ইকুয়ালস টু FD cos থিটা, যেখানে থিটা হলো বল আর সরণের মধ্যের কোণ। যদি আপনি একটা দেওয়াল ঠেলেন কিন্তু দেওয়ালটা না সরে, তাহলে কিন্তু কোনো কার্য হলো না। যদিও আমি ঘেমে গেলাম। হ্যাঁ, আপনার শক্তি খরচ হলো, কিন্তু মেকানিক্যাল ওয়ার্ক হলো শূন্য। কার্যের SI একক হলো জুল, জে। আচ্ছা, আর ক্ষমতা বা পাওয়ার? ক্ষমতা হলো আপনি কতটা দ্রুত কার্য করতে পারছেন, মানে কার্য করার হার। মানে সময়ের ব্যাপার আছে এখানে? ঠিক। P ইজ ইকুয়াল টু WT, মানে একক সময়ে কতটা কার্য করছেন। অথবা এটাকে P ইজ ইকুয়াল টু F ডট V হিসেবেও লেখা যায়, মানে প্রযুক্ত বল আর বেগের গুণফল। এর SI একক হল ওয়াট। যেমন দুটো মোটর যদি একই পরিমাণ জল তোলে কিন্তু একটা কম সময় তোলে, তার ক্ষমতা বেশি? একদম ঠিক। বেশ, আর শেষমেশ শক্তি বা এনার্জি। শক্তি হল কার্য করার সামর্থ্য,
মানে আপনার মধ্যে যদি শক্তি থাকে তবেই আপনি কার্য করতে পারবেন। শক্তিরও একক কিন্তু জুল, কার্যের মতোই। এটার তো অনেক রকম রূপ আছে তাই না? গতিশক্তি, স্থিতিশক্তি। হ্যাঁ, গতিশক্তি বা কাইনেটিক এনার্জি কে ই ইজ ইকুয়াল টু হাফ mv², হল বস্তুর গতির জন্য যে শক্তি। একটা চলন্ত গাড়ির গতিশক্তি আছে, যত জোরে চলবে বা যত ভারী হবে তত বেশি। আর স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি। স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি পিই হল বস্তুর অবস্থান বা অবস্থার পরিবর্তনের জন্য তার মধ্যে যে শক্তি জমা হয়। যেমন একটা ইটকে যদি মাটি থেকে উঁচুতে তোলেন, পিই ইজ ইকুয়াল টু mgh, তার মধ্যে স্থিতিশক্তি জমা হয়। ছেড়ে দিলে ওটা নিচে পড়বে, মানে কার্য করতে পারবে। তাহলে কাজ, ক্ষমতা আর শক্তির মধ্যে মূল পার্থক্যটা কোথায়? সময়ের ভূমিকাটা কেমন? কাজ হল বল প্রয়োগের স্মরণ ঘটা, শক্তি হল সেই কাজটা করার মোট ক্ষমতা বা সামর্থ্য, আর ক্ষমতা হল কত দ্রুত সেই কাজটা করা হচ্ছে, মানে শক্তির ব্যবহারের হার। সময়ের ভূমিকাটা মূলত ক্ষমতাতেই আসছে। খুব সুন্দরভাবে বোঝা গেল। তাহলে আজ আমরা সরলরৈখিক গতির জন্য প্রয়োজনীয় সমীকরণ, ভরবেগের ধারণা আর তার সংরক্ষণ, তারপর কৌণিক গতির কিছু প্রাথমিক ধারণা, রৈখিক আর কৌণিক রাশির সম্পর্ক, বৃত্তীয় গতির জন্য কেন্দ্রমুখী বলের গুরুত্ব, আর সবশেষে কার্য, ক্ষমতা ও শক্তির মূল পার্থক্য আর তাদের সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, এবং এই ধারণাগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় বা পরীক্ষার খাতায় নয়। একদমই তাই। একজন ইঞ্জিনিয়ার হিসেবে যখন কোনো কিছু ডিজাইন করতে হয় বা কোনো সিস্টেম বিশ্লেষণ করতে হয়, তখন এই বেসিক প্রিন্সিপালগুলোই কাজে লাগে। একটা গাড়ি কতটা সেফলি টার্ন নিতে পারবে, একটা ক্রেন কতটা লোড তুলতে পারবে, একটা রোবটের হাত কিভাবে মুভ করবে, সবকিছুর পেছনেই এই মেকানিক্স। আর একটা কথা মনে রাখতে হবে, শেখাটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। আজকের এই মৌলিক বিষয়গুলোই কিন্তু ভবিষ্যতের জটিল প্রযুক্তি বোঝার দরজা খুলে দেবে। তাই জানার আগ্রহটা, প্রশ্ন করার ইচ্ছেটা, এটাকে সবসময় বাঁচিয়ে রাখতে হবে। কারণ আজকের এই সূত্রগুলো ব্যবহার করেই কালকের ইঞ্জিনিয়াররা নতুন কিছু তৈরি করবে, নতুন সমস্যার সমাধান করবে। খুবই সত্যি কথা। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য থাকলো, ভবিষ্যতের কোনো প্রযুক্তি, ধরুন উন্নত যানবাহন বা আরও সফিস্টিকেটেড রোবট, ডিজাইন করার ক্ষেত্রে এই গতি আর শক্তির নীতিগুলোর কোন দিকটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আপনার মনে হয়?